তাহলে আমরা কিছুই শুনতে পাচ্ছি না স্যার। আপনারা কি আমার কথা এখন কিছুই শুনেন নাই? না স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। That's really good. শুনতে পাই না স্যার এখন। In our today's class, we'll get to know about sale of goods. Actually, how sell whenever we sell any kind of goods, and actually whenever any event or any transaction, any activities occur regarding sales or sale of goods, what are the activities we usually do? What are the main requirements we'll have to maintain, and what are the basic requirements we usually follow? So এই চ্যাপ্টারটা হচ্ছে সেল অফ গুডস। সেল অফ গুডস বলতে ধরেন আমরা যখন কোনো পণ্য বা পণ্য সেল করি বা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, তখন ল এর ক্ষেত্রে আমরা ধরেন সাপোজ এই কোর্সটার নামই হচ্ছে লিগ্যাল এন্ড ইথিক্যাল ইস্যুস ইন বিজনেস। তার মানে এই যে বিজনেসের ক্ষেত্রে আমার যে লিগ্যাল ইস্যুসটা, আমি কখন হচ্ছে ওয়ারেন্টি দিচ্ছি, কখন গ্যারান্টি দিচ্ছি, আমি কোনো ভালনারেবল প্রোডাক্ট দিচ্ছি কিনা, ক্রেতা সাবধানতা নীতি যেটাকে বলি আমরা, কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যেও আছে, যে অ্যাকচুয়ালি ধরেন আপনার কোনো পণ্যে যদি আপনার ভেজাল থাকে, ইউ মাস্ট হ্যাভ টু সে টু ইউর কাস্টমার দ্যাট these are the defects or this is the defect. If you want to buy, you can go. Otherwise, sorry, actually I don't have that kind of quality that you are searching for. এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্স দিচ্ছে, রাইট? সো দ্য ল রিলেটিং টু সেল অফ গুডস 1930 কি বলতেছে দেখেন, অ্যাকর্ডিং টু সেকশন 2 অফ দ্য সেল অফ গুডস, সেল অফ গুডস এর সেকশন 2 তে কি বলতেছে দেখেন, বায়ার কাকে বলতেছে দেখেন, a person who buys or agrees to buy goods. যে বায়ার বলতে আমরা কাকে বুঝি, আইনের ভাষায় বলা হচ্ছে যে ব্যক্তি কিনা পণ্য ক্রয় করে বা কিনতে রাজি হয় তাকেই আমরা বায়ার বলতেছি। ডেলিভারি বলতে কি বোঝায়, যে আমার ট্রান্সফর্মটা কি, পসেশন। whenever I am transforming or whenever I am delivering the product, that means the possession is getting transformed from me to you. Am I right? যে আমি যখন ডেলিভারি দিচ্ছি, সাপোজ আমি মোবাইলটা যখন ডেলিভারি দিচ্ছি, হোয়াট ডাজ ইট মিন, যে আমার মোবাইল ফোনটা আমি এখন আপনার কাছে সেল করে দিচ্ছি, আমার মোবাইল ফোনটা আপনার কাছে সেল করার ফলে কি হচ্ছে, প্রসেশন চেঞ্জ হয়েছে, মালিকানা চেঞ্জ হয়েছে, ওনারশিপ চেঞ্জ হয়েছে, রাইট? এই সেকশন 2 তে সেল অফ গুডস এর ক্ষেত্রে সেকশন 2 তে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে টার্মসগুলো, মেন টার্মস, একটা কথা বলি আপনাদেরকে, আইনে যে ভাষা, আইনে যে ব্যাপারগুলা, আইনের মোস্ট অফ দ্য কেসেস ফার্স্টে আইন ডিফাইন করে হোয়াট ইট ইজ, দ্যাট মিনস ডেফিনেশন অফ ডিফারেন্ট ওয়ার্ডস। আমরা যদি বলি যে কাস্টমারকে আইন ডিফাইন করতেছে, আমরা যদি বলি আপনার ক্রেতাকে, তাহলে ফার্স্টে হচ্ছে আইন ডিফাইন করবে ক্রেতাকে, এরপরে আইন হচ্ছে এটার মানে পরিধি, বিস্তার, ব্যাপকতা এগুলা ডিসাইড করবে। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা নিয়ে হচ্ছে কথা বলা যেতে পারে। ওকে, সো বলতেছে যে ডেলিভারি মিনস ভলান্টারি ট্রান্সফার of possession from one person to another. That means কি বলতেছে যে অ্যাকচুয়ালি আমার ডেলিভারি যখন হচ্ছে তখন কি হয়, যে আমার মালিকানা চেঞ্জ হচ্ছে, ওনারশিপ চেঞ্জ হচ্ছে, এই ওনারশিপ চেঞ্জটাই কিন্তু অ্যাকচুয়ালি কি করতেছে, ডেলিভারি ফলে হচ্ছে, রাইট? জি স্যার। কথা কি বুঝতেছেন স্যার? জি 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 স্যার। ইয়েস স্যার। ওকে, এরপর কি বলতেছে দেখেন, গুডস মানে কখন ডেলিভারেবল স্টেটের মধ্যে আসবে বা থাকবে, কখন, যখন কিনা কি বলা হচ্ছে, যে when they are in such state that the buyer would under the contract be bound to take delivery of them. তার মানে যখন আপনার ডেলিভারেবল স্টেট আসবে তখন মানে কি হচ্ছে, যে আলটিমেটলি তখন আপনাকে পণ্যটা বায়ার দিতে বাধ্য বা বায়ার দিবে বা বায়ার দিচ্ছে, এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ডেলিভারেবল স্টেট। আর ডকুমেন্ট অফ টাইটেল টু গুডস, আপনার ডকুমেন্ট টু টাইটেল টু গুডস বলতে আমরা কি বুঝি, বা ডকুমেন্টস টু টাইটেল অফ গুডস বলতে কি বোঝানো হয়, কেউ বলতে পারবেন? Anyone? হ্যালো, কেউ বলতে পারবেন যে এখানে দেখেন কথাটা কি বলছে? চালান বই নাকি স্যার? আমরা প্রোডাক্টে বুঝি স্যার, প্রোডাক্ট যেটা রিসিভ দেওয়া হয় ওটা পারফরম্যান্স ইনভয়েস অথবা চালান বলা হয় আর কি, যেটা কি। আচ্ছা,
ডকুমেন্ট অফ দ্য টাইটেল অফ গুডস, ডকুমেন্ট বলা হয়েছে এখানে শুধুমাত্র আপনার একটা বা দুইটা ডকুমেন্ট না, অ্যাকচুয়ালি ধরেন আপনার যত কিছু দরকার হতে পারে, কি হতে পারে, বিল অফ ল্যান্ডিং হতে পারে, আপনার ওয়্যারহাউস কিপার সার্টিফিকেট হতে পারে, আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টে যে আপনার যে রাফ এটা হতে পারে, আপনার হচ্ছে পারে ডেইলি চেক আউট বা চেক আউট যে আপনার ডাটাবেসটা চেক আউট করা এটা হতে পারে। দ্যাট মিনস আপনি যখন গুডসটা নিয়ে কাজ করবেন, যখন আপনি গুডস রিলেটেড কোনো এক কাজ করবেন, তখন কিভাবে বলা হচ্ছে দেখেন, ইনক্লুডস আ বিল অফ ল্যান্ডিং ডক ওয়ারেন্ট, ওয়্যারহাউস কিপার সার্টিফিকেট, ওয়ার ফিঙ্গার্স সার্টিফিকেট, রেলওয়ে রিসিপ্ট। তার মানে কি এই যে সবকিছু আপনি যে পণ্য ভালো দিয়েছেন, এটা আপনার পণ্য নষ্ট হওয়ার পরে যদি আপনি ক্লেম করেন যে আপনি পণ্য ভালো দিয়েছেন, এটার প্রমাণ কি? আপনি পণ্য নেওয়ার পরে দেখতেছেন পণ্য নষ্ট, প্রমাণ কি যে আপনি নষ্ট করেন নাই? তার মানে এই যে স্টেট গুলা, এগুলা কি করা হচ্ছে, ডকুমেন্ট অফ টাইটেল অফ গুডস অর টাইটেল টু গুডস, এই কথাটা বোঝানো হয়েছে। কি বলতেছে দেখেন, যে অ্যাকচুয়ালি যখন ওয়ারেন্ট অর order for the delivery of goods and any other document used in the ordinary course of business as proof of the possession of control of goods or authorizing or purporting to authorize either by endorsement or by delivery the possessor of the document to transfer or receive goods thereby presented। এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট খালি টাইটেল গুলো পড়লেই হচ্ছে। আমি যে কথাটা বলছি এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি ডকুমেন্ট অফ দ্য টাইটেল অফ গুডস বলতে কি বোঝায়। Am I clear? যে অ্যাকচুয়ালি সাপোজ যে বললাম যে আপনার পসেশন যখন চেঞ্জ হয় বা পসেশন যখন আসতেছে তখন আপনি কি করতেছেন, লাইক যে ওই যে বললাম যে আপনার পণ্যটা যে ভালো, আপনার পণ্যটা যে নষ্ট ছিল না, আপনি এটা কিভাবে প্রুফ করবেন, বা আপনার পণ্যটা যে ঠিকঠাক মতো পাঠিয়েছেন এটা নিশ্চয়তা কি? তারপরে আমরা প্যাকিং করার সময় বলি যে ঠিকঠাক মতো আছে কিনা একটা রিসিপ্ট দেন বা আমাকে একটা রিসিভ কপি দেন, কেন? কারণ আপনি যেটা পাইছেন এটা আমার প্রুফ। আমরা অনেক সময় বলি না যে ভাই আমাকে একটা রিসিভ কপি দেন, কেন? কারণ এটা প্রুফ হিসেবে কাজ করে আমার। ওকে, এরপর দেখেন ফল্ট বলতে এখানে কি বলা হচ্ছে, ফল্ট মানে কি, ভুল, তার মানে রংফুল অ্যাক্ট অর ডিফল্ট, যে কোনো ত্রুটি বা কোনো অন্যায় কাজ বা কোনো ভুল কাজ, এই কাজগুলোকে বলা হচ্ছে। ফিউচার গুডস, এই যে ফিউচার গুডস যদি আসে তাহলে ফিউচার গুডস বলতে কি বোঝা যায় বলেন তো? ফিউচার গুডস স্যার আপকামিং মানে প্রোডাক্ট বা এরকম কিছু। হ্যাঁ, এটা আপকামিং প্রোডাক্ট হতে পারে, আবার এমনও হতে পারে যে অ্যাকচুয়ালি যেটা আমার মানে নেক্সট ইনোভেশন বা হচ্ছে যেটা নেক্সট আমি দিব, অথবা যেটা ম্যানুফ্যাকচার হবে, অথবা যেটা ধরেন আপনার অলরেডি কিউতে আছে বাট এখনো বাজারে যায় নাই, এগুলোকে বলা যেতে পারে ফিউচার গুডস। হ্যাঁ, আইনে নিউ কি বলতেছে দেখেন, ফিউচার গুডস মিন্স গুডস টু বি ম্যানুফ্যাকচার্ড অর প্রডিউসড অর অ্যাকোয়ার্ড বাই দ্য সেলার আফটার দ্য মেকিং অফ দ্য কন্ট্রাক্ট অফ সেল। বুঝতে পারছি? দ্যাট মিনস আপনি সেল করছেন, ভাই আমার এত পিস মোবাইল লাগবে, মোবাইল ফোন হয়তো বাজারে ছিলই না, বা আপনার এত পিস এটা লাগবে, তার মানে এটা ছিলই না। যখন আপনি এই কন্ট্রাক্টটা করলেন, এই কন্ট্রাক্ট করার পরে কি হচ্ছে যে আপনি ওই প্রোডাক্টটা প্রডিউস করে তাকে দিচ্ছেন, এটা ফিউচার গুডস হতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে, গুডস বলতে এখানে কি বোঝায়, এই গুডস এর সংজ্ঞা এখানে দেওয়া আছে। আচ্ছা, এইগুলা হচ্ছে মেইনলি আপনার সংজ্ঞাগুলা, ঠিক আছে? সেলার কে, প্রাইস কি, প্রপার্টি কি, কোয়ালিটি অফ গুডস কি, এরপর হচ্ছে স্পেসিফিক গুডস কি, এই জিনিসগুলো কি বোঝানো দরকার আছে? না স্যার, এগুলো তো পড়লে বোঝা যায় স্যার। কি বলেন? স্যার এগুলো নিজেরা পড়লে বোঝা যায়। আচ্ছা, এগুলো পড়লে আমি পরের টপিকে যাই। দেখেন সেল অফ গুডস বলতে কি বোঝানো হয়েছে, তাহলে আমরা যে সেল অফ গুডস বলতেছি বা আপনার এগ্রিমেন্ট টু সেল, আচ্ছা হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন SALE সেল এন্ড SELL সেল, কেউ বলতে পারবেন? স্যার যেটা ASC সেল যেটা, এটা কি স্যার মানে বিক্রি হওয়ার পরে এটা হয় না? আচ্ছা, মানে আপনারা বলেন, আই উড লাইক টু হিয়ার। স্যার সেল বলতে ডিসকাউন্ট বোঝাচ্ছে, এসএলই এসএলই এটা ডিসকাউন্ট বোঝায়। আচ্ছা, আর আর এসি ডাবল এল এটা বিক্রি। SELL এটা বিক্রি। আচ্ছা, আর কেউ? স্যার আমার মনে হচ্ছে SALE এটা হচ্ছে নাউন, আর SELL এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, ব্যাপারটা এমন আসতেছে, SALE যখন কোনো শর্ত থাকে বা কোনো আপনার অফার থাকে বা হচ্ছে কোনো আপনার কন্ডিশন থাকে বা হচ্ছে কোনো ডিসক্রাইবিং ফ্যাক্টরস থাকে, আর ACL হচ্ছে আপনি যখন এটা সেল করে দিচ্ছেন। দেখ আমি বলতেছি সেল অফার, সেল ডিসকাউন্ট, তখন আমি সেল বলতেছি, বাট whenever the product is delivered to the owner or the possession has been already changed, that means it can be called as sell. জি স্যার, জি জি জি। বুঝতে পারছি স্যার? হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওকে, দেখেন কি বলতেছে তাহলে, এখন কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস ইজ এ কন্ট্রাক্ট হোয়ার বাই দ্য সেলার, দেখেন কি বলতেছে যে একটা শর্ত, আপনার চুক্তি, রাইট?
কি বলতেছে whereby the seller transfer or agrees to transfer the property in goods to the buyer for a price, there may be a contract of sale between one part owner and another. তার মানে কি আলটিমেটলি যেই কন্ট্রাক্টের মাধ্যমে বা যে আপনার কি বলে এগ্রিমেন্টের মাধ্যমে সাধারণত আপনার মালিকানা চেঞ্জ করতেছেন, মালিকানা আপনার এক পক্ষ থেকে আরেক পক্ষ যাচ্ছে এবং আপনার প্রোডাক্ট ডেলিভারি দিতেছেন, গুডসটাকে ডেলিভার করতেছেন, সেটাকে বলা যায় হচ্ছে কন্ট্রাক্ট। দ্যাট মিনস কি কন্ট্রাক্ট কিসের কন্ট্রাক্ট? সেল অফ গুডস, রাইট? জি স্যার। আচ্ছা, এই দেখেন সেকেন্ড লাইনে একটা কথা বলছে, আ কন্ট্রাক্ট অফ সেল মে বি অ্যাবসোলিউট অর কন্ডিশনাল। এর কথাটা মানে বুঝেন? A contract of sale may be absolute or conditional. যদি এটা 25% ডিসকাউন্টে হয় তাহলে আমি এটা নিব, বা এটা যদি আমার এটা অফার দেওয়া আছে এটা যদি নেন তাহলে 10% ডিসকাউন্ট। তার মানে এই যে যে কন্ডিশন, ডিসকাউন্ট, আপনার প্রমোশনাল অ্যাক্টিভিটিস, এগুলোর সাথে যখন আমার সেলসটা জড়িত থাকতেছে তখন আমি সেটাকে বলতে পারি সেল। যে কি আপনি যদি ফ্ল্যাটটা নেন তাহলে আপনার 10% ডিসকাউন্ট, তার মানে শর্ত জুড়ে দিলাম। কারণ এটা অ্যাবসোলিউটও হতে পারে, সুনির্দিষ্ট হতে পারে, শর্ত ছাড়াও হতে পারে, আবার শর্ত সহও হতে পারে। জি স্যার। ক্লিয়ার? Okay. An agreement to sell becomes a sale when the time elapses or the conditions are fulfilled, subject to which property in the goods to be transferred. কথাটা কি বুঝা গেছে? That means কি বলছে দেখেন, an agreement to sell becomes a sale when the time elapses or the conditions are fulfilled, subject to which the property in the goods is to be transferred. ক্লিয়ার না নাকি? আচ্ছা স্যার একটু বলেন স্যার। আচ্ছা, যে কথাটা আমরা একটু আগে বলছি ওই কথাটা এখানে বলছে। অ্যাকচুয়ালি একটা সেল তখনই সেল হয় এসি ডাবল এল যখন কিনা এই যে শর্তগুলো ফুলফিল হয় এবং যখন কিনা প্রসেশনটা চেঞ্জ হয়, যখন কিনা আপনার কি বলা হচ্ছে এটাকে, যে আপনার সবকিছু ট্রান্সফার হচ্ছে, সব শর্ত ফুলফিল হচ্ছে, তখন আমরা সেটাকে এস এ এল ই হচ্ছে, তার মানে সেল, এসি ডাবল এল সেল, যেটা হচ্ছে বিক্রয় করে ফেললাম। মানে বিক্রয় করার পরে অ্যাকচুয়ালি কি কি শর্তে এটা বিক্রয় হয়েছে, কি কি আপনি আমাকে টাকা দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন, ডিসকাউন্ট কি ছিল, এরপর হচ্ছে এটা কি আপনি কোন ওয়েতে আমাকে টাকাটা দিচ্ছেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে বলা হচ্ছে আপনার সেল, এস ই ডাবল এল। সেল তখনই সেল হয় যখন এটা কন্ডিশনগুলো ফুলফিল হয়। ঠিক আছে? জি জি জি। আমি কি ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে। Ascertainment of price. Ascertainment of price. আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু চুপ থাকি।
স্যার আজান শেষ হয়েছে স্যার। ওকে, যে মূল্য নির্ধারণ, আপনি যে এই যে সেল, আপনার যে কন্ট্রাক্ট হচ্ছে যে আপনি এত টাকা পণ্য দিবেন, সে এত টাকা দিবে আপনাকে, আপনি এতগুলো পণ্য পাঠাবেন, আপনি কিভাবে পণ্য পাঠাবেন, এই মালিকানা কিভাবে চেঞ্জ হবে, আপনার সেলসটা কখন সেলে রূপান্তর হবে, কখন কন্ডিশন থাকবে, এই সেলগুলো কি কন্ডিশন। এখন কথা হচ্ছে আমার আপনার প্রাইস যেটা অ্যাসার্টমেন্ট অফ প্রাইস মানে কি, আপনার মূল্য নির্ধারণ যেটা। ক্লিয়ার স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। Ascertainment of price, that means মূল্য নির্ধারণ। এখন আপনি যখন পণ্য বিক্রি করবেন বা কোনো একটা কন্ট্রাক্ট করবেন অথবা আপনি কোনো এগ্রিমেন্টে যাচ্ছেন, that means at the same time you must have to fix up the price. That means আপনি 10,000 পণ্য দিবেন, এই 10,000 পণ্যের এগেইনস্টে সে ইউনিট প্রতি কত টাকা দিবে এবং অ্যাজ এ হোল সে কত টাকা দিবে, রাইট? জি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তার মানে আলটিমেটলি এখানে প্রাইসটা ফিক্স করা অনেক ফ্যাক্ট। কেন? দেখেন সেকশন 9 এর আন্ডারে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার প্রাইস বলতে ওইটাকেই বোঝায় যেটার এগেইনস্টে আমার পণ্যগুলো ডেলিভারি হচ্ছে, আমার গুডসগুলো ডেলিভারি হচ্ছে, আমার গুডসটাকে আমি অন্যের হাতে তুলে দিচ্ছি। কি বলতেছে? দ্য প্রাইস ইজ এ কন্ট্রাক্ট অফ সেল মে বি ফিক্সড বাই দ্য কন্ট্রাক্টর অর মে বি লেফট টু বি ফিক্সড in a manner or in manner thereby agreed or may be determined by the course of dealing with the other parties or between the parties. দ্যাট মিনস কি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার যে প্রাইস, এই প্রাইসটা ফিক্সড হবে অথবা এমন হবে যে অ্যাকচুয়ালি যখন আমি আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি তখন ওই দিয়ে দেওয়ার পরে হচ্ছে সাধারণত এমন হতে পারে যে বোথ পার্টিস মিলে হচ্ছে প্রাইসটা ফিক্স করবে অথবা বোথ পার্টিসের মধ্যে একটা পার্টি প্রাইস ফিক্স করবে যে আমি কত টাকায় পণ্য দিব বা আমি যে পণ্য নিলাম আমি এখন কত টাকা দিব। সেকেন্ড প্যারাটাতেই বলছে যদি এমন না হয় তাহলে কি হবে? Where the price is not determined in accordance with the foregoing provisions, the buyer shall pay the seller a reasonable price. That means যে বায়ার কিনতেছে, এই বায়ারটা কি করবে? একটা রিজনেবল প্রাইস দিবে। এখন কিসের ভিত্তিতে রিজনেবল প্রাইস দিবে বা কিভাবে রিজনেবল প্রাইস দিবে ওইটাও বলে দিছে। হোয়াট ইজ এ রিজনেবল প্রাইস? কি বলতেছে দেখেন, what is a reasonable price is a question fact depend on the circumstances of each particular case. That means আপনার রিজনেবল প্রাইস কি হবে, আপনার ওই প্রাইসটা কি ওঠানামা করবে নাকি প্রাইসের পরিমাণটা কি হবে বা প্রাইসটা কতটুকু হবে, এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনার কন্ডিশনের উপর, আপনার ওই সিচুয়েশনের উপর, কোন সিচুয়েশনে আপনারা বিজনেস করতেছেন, কোন সিচুয়েশনে সাধারণত একজন আরেকজনকে পণ্য দিচ্ছেন, এই যে বিষয়গুলো এগুলোকে বলা হচ্ছে আপনার অ্যাসার্টেইনমেন্ট অফ প্রাইস। ক্লিয়ার? জি জি স্যার। ক্লিয়ার স্যার? ওকে, এবার Sir, হ্যালো sir, can you please, help us to understand that how the profit margin to be fixed in the process of ascertainment of price? আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু আইনের ভাষা। আপনি কিন্তু বলেন মানে আইনে বলছে এইটা। এখন আপনি যদি বলেন, আমি যদি বলি আপনি কিভাবে মানে কি বলে এটাকে প্রাইসটাকে এনশিওর করছেন, আর আপনি বলবেন নিজের মতো, আইন তো আর ধরেন আপনার আমার কথা মতো চলবে না। এখন কথা হচ্ছে বলে দিছে, আইন কিন্তু বলে দিছে যে একটা ফিক্সড প্রাইস থাকবে। এখন আপনার প্রফিট মার্জিন যেটা, এটা হচ্ছে আপনার কস্ট অফ ক্যাপিটাল বা হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ড, এটার উপর ডিপেন্ড করবে। এটা তো আপনার লয়ের বিষয় না, এটা ডিপেন্ড করবে বা এটা আপনি ডিফাইন করবেন বা আপনার অ্যাসার্টেইনমেন্ট অফ প্রাইস যেটা, এটা ডিফাইন করবেন অ্যাকচুয়ালি অন দ্য বেসিস অফ ইউর সিচুয়েশন। যে ধরেন আপনার সেম প্রোডাক্ট আপনি 6 মাস আগে 200 টাকা বিক্রি করছেন, সেম প্রোডাক্ট 6 মাস পরে এখন 350 টাকা বিক্রি করতেছেন, কেন? Just because of the circumstances, just because of the situation. So you must have to determine, that means what you are going to get in return of your product, and at the same time the buyer will also ensure or also think that what I am going to get in return of my monetary benefit or in return of my money. Clear? তার মানে এখানে মার্জিন যদি হয়, আপনি যেটা চিন্তা বলছেন সেখানে চিন্তা করতে গেলে কিন্তু স্যার এখানে লয়ের কথা আসবে না বা আসে না, কারণ এটা My হচ্ছে question is that, sir, in Bangladesh, most of the businessmen, they increase the goods price at their own discretion. They don't think about customer interest. So is there any law to protect customer interest there to fix the price এটা of হচ্ছে স্যার goods? ভোক্তা অধিকার আইন। এটা হচ্ছে ভোক্তা অধিকার Okay, আইন। sir. এটা আমরা একদম ফার্স্টে লিগ্যাল ইস্যুস এন্ড এটার ফার্স্টেরটাই দেখছিলাম যে অ্যাকচুয়ালি ভোক্তা অধিকার আইন আমাদের কি করে। আর হচ্ছে আপনার এই যে বাংলাদেশের কথা চিন্তা করতেছেন বা বলতেছেন, তো অ্যাকচুয়ালি আইনের ব্যাপারটা হচ্ছে কি
যেমন আজকে আমি কন্ট্রাক্ট অ্যাক্ট পরীক্ষা দিলাম, লয়ের পরীক্ষা ছিল আমার আজকে। সো এই জায়গাটাতে বলা হয়েছে যে আপনি যদি এটা করেন তাহলে এইটা, যেমন কোন একটা বিধির স্যার এখানে সেটা মেনশন করা হয়নি। দেখেন কি বলতেছে, দ্য প্রাইস ইন এ কন্ট্রাক্ট অফ সেল মে বি ফিক্সড, কার মাধ্যমে ফিক্সড হবে, বাই দ্য কন্ট্রাক্ট অর মে বি লেফট টু বি ফিক্সড ইন ম্যানার হোয়ার বাই অর দেয়ার বাই অ্যাগ্রিড অর মে বি ডিটারমাইন্ড বাই দ্য কোর্স অফ ডিলিং বিটুইন দ্য পার্টিস। তার মানে কিন্তু এখানে বলে নাই যে অ্যাকচুয়ালি আমার সেলটা, আমার যে অ্যাকচুয়াল প্রোডাক্ট, ইভেন এটাও বলে দেয় নাই যে আমার কস্ট অফ গুডস সোল্ড যত, এটার 5% আমি প্রফিট করব, বা এটার 5% আমি সর্বোচ্চ অ্যাসার্টেন মানে অ্যাসার্টেইনমেন্টের ক্ষেত্রে আমি নির্ধারণ করব। Am I clear? মানে এখানে কিন্তু জি বলে দেয় নাই। স্যার, ইটস ক্লিয়ার স্যার। ব্যাপারটা বুঝতে পারছেন স্যার আমি কি বুঝাতে চাইছি? জি 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 ইভেন দেখেন এখানে আরো একটা কথা বলছে, হোয়ার দ্য প্রাইস ইজ নট ডিটারমাইন্ড, যেখানে প্রাইসটা ডিটারমাইন করা হবে না, তখন কি হবে যে অ্যাকচুয়ালি ওই সিচুয়েশনের উপর বেসিস করে রিজনেবল প্রাইস। এখন রিজনেবল প্রাইস কত হবে? এখন দেখেন আপনি একটা প্রোডাক্ট আপনার প্রাইস নির্ধারণ না করেই হচ্ছে আপনি সেল করে দিচ্ছেন। এখন সেলার কি করছে, যে বায়ার ছিল, বায়ার কি করছে, ধরেন কেনার পরে আপনি যেহেতু প্রাইস বলেন নাই, সে 5 টাকার প্রোডাক্ট 4 টাকা ধরে দিছে। এখন সে বলবে আপনি তো আমার প্রাইস বলেন নাই, আর আপনি কিন্তু ক্লেম করতে পারবেন না যে ওনাকে আমি প্রায় প্রোডাক্ট সেল করছি কিন্তু উনি আমাকে ন্যায্য মূল্য দেয় নাই। এখন ন্যায্য মূল্য কত এটাই কিন্তু ফিক্স না, বা ন্যায্য মূল্য কত এটাই কিন্তু কেউ আপনাকে বলে নাই। সেক্ষেত্রে আপনি কিভাবে ক্লেম করবেন যে সে আমাকে ন্যায্য মূল্য দেয় নাই? দেখেন এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে, হোয়াট ইজ এ রিজনেবল প্রাইস ইজ এ কোশ্চেন অফ দ্য ফ্যাক্ট ডিপেন্ড অন দ্য সার্কামস্টেন্সেস অফ ইচ পার্টিকুলার কেস। শহীদুজ্জামান স্যার বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। বাট জি স্যার, বুঝতে পারছি। আসলে এটা দুঃখজনক যে যখন ল গুলা যারা করে পাস করে, তারা কাস্টমার বা যারা এই সেল কি বলে যারা করে বাই করে, বায়ার যারা, তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য সেরকম কোনো প্রোটেকশন লতে থাকে না। এই জন্য আসলে আমরা ইন বাংলাদেশ উই আর সাফারিং হিয়ার। কেন জানেন? কারণ হচ্ছে অলওয়েজ উই থিঙ্ক আওয়ারসেলফ অ্যাজ দ্য পার্সপেক্টিভ ফ্রম দ্য ওনার, or always we think ourselves from the beneficiary side. জি স্যার, কারণ হলো এখন কারণ যারা এটা করে তারা সবসময় চিন্তা করে আমরা মানে অ্যাকচুয়ালি রকিং চেয়ারে বসে আছি, so we are not going to suffer this kinds of difficulties whenever we will not be there. হ্যাঁ, এটা আসলে বাংলাদেশের যত ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলে যারা স্টুডেন্ট আছেন, তারা যদি ভয়েস রেইজ করে, তাহলে যদি পলিটিক্যাল লিডার্সরা একটু চেঞ্জ হয় টু পাস দ্য ল, in politics, businessmen are getting involved in all the parties. They are controlling the political party. They are not thinking of people interest. That's why we are suffering, sir, here. And there is no body to recommend something to the political parties or in parliament to pass such laws that will protect people's interest. Thank you, sir. আচ্ছা, এবার দেখেন কি বলছে, এগ্রিমেন্ট টু সেল এট ভ্যালুয়েশন। আপনি ভ্যালুয়েশনটা কিভাবে করবেন? আপনি প্রাইসের কথা বলছেন, ওই প্রাইসের ভ্যালুয়েশন কিভাবে করবেন? আপনি প্রোডাক্টের কথা বলছেন, ওই প্রোডাক্টের ভ্যালুয়েশনটা কিভাবে করবেন? এই কথা বলা হচ্ছে। কি বলতেছে সেকশন 10 10 নম্বর ধারা কি বলতেছে, where there is an agreement to sell goods on the terms that the price is not to be fixed or the price is to be fixed by the valuation of the third party, such third party cannot do or does not make such valuation, the agreement is thereby avoided. কথাটা কি বলছে একটু পড়েন, তাহলে আমার মনে হয় যে বুঝবেন। শহীদুজ্জামান স্যার আপনি একটু পড়েন তাহলে বুঝবেন ব্যাপারটা কি বলতেছে। দেখেন যেখানে অ্যাকচুয়ালি ফিক্স না, আপনি যে থার্ড পার্টি যে ভ্যালুয়েশন করবে, থার্ড পার্টিও কিন্তু ভ্যালুয়েশন করতে আলটিমেটলি কি বলে এটাকে রেসপন্সিবল না। কেন? such third party cannot or does not make such valuation, the agreement is thereby avoided. তার মানে কি যদি না পারে অথবা না করে তখন কি হবে? agreement is thereby avoided. কি হতে পারে? অ্যাভয়েড হতে পারে। কখন? provided that if the goods or any part thereof have been delivered to and appropriated by the buyer, he shall pay a reasonable price thereof. এই কথাটাই বলতেছে বারবার। সো অ্যাকচুয়ালি রিজনেবল প্রাইস কত হবে এটা কিন্তু বলা নাই। সো উই অ্যাকচুয়ালি ডোন্ট নো হোয়াট টু ডিল উইথ দিস কাইন্ডস অফ ডিফিকাল্টিস। ওকে, সেকেন্ড অনুচ্ছেদে কি বলতেছে দেখেন,
where such third party is prevented from making the valuation by the fault of the seller or buyer, the party not in fault may maintain a suit for damage against the party in fault. তার মানে কি বলছে দেখেন, যখন দেখতেছে যে ভ্যালুয়েশনের ক্ষেত্রে বা ভ্যালুয়েশন করতে গিয়ে যখন দেখতেছে যে কি হচ্ছে বাই দ্য ফল্ট অফ দ্য সেলার অর বায়ার, যে ভ্যালুয়েশন করতে গিয়ে আপনারা দেখতেছেন যখন কোনো ফল্ট হচ্ছে, কার ফল্ট, যে বায়ারও হতে পারে সেলার হতে পারে, আর যখন হচ্ছে, যখন বুঝতে পারেন বা যখন বোঝা যায় একটা পার্টি বা দুইটা পার্টি যখন বুঝে যে অ্যাকচুয়ালি ইয়েস দেয়ার ইজ এ ফল্ট, তখন কি করে এক পার্টি অন্য পার্টির এগেনস্টে মামলা করতে পারে। দেখেন এখানে কিন্তু সবই বলতেছে, আপনি প্রাইস নির্ধারণ করেন নাই, আপনি এটা ঠিক করেন নাই, ওটা ঠিক করেন নাই, বাট ইউ আর সেইং দ্যাট আপনার কি হচ্ছে যে আপনি এটা করতেছেন, আপনি এটা মামলা করতে পারবেন, বাট কি করবেন সেটা করতে পারবেন না, রাইট? জি স্যার। আমার কাছে না মানে আইন পড়ে এটাই মনে হয়েছে, বুঝছেন, যে আইনের একটা সেকশনে বলা হচ্ছে যদি এটা হয় তাহলে এটা, আমি কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা সেকশন অন্য কথা বলতেছে। আচ্ছা, ট্রান্সফার অফ টাইটেল, যে ট্রান্সফার অফ টাইটেল কি, যে অ্যাকচুয়ালি আমার যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, কিসের ট্রান্সফরমেশন, ফ্রম বায়ার থেকে সেলারে যাচ্ছে, সেলার থেকে বায়ারে যাচ্ছে, তার মানে এই যে ওনারশিপটা চেঞ্জ হচ্ছে, তার মানে এই যে ওনারশিপটা, এই ওনারশিপটা কিভাবে চেঞ্জ হবে, ট্রান্সফারটা হবে কিভাবে, টাইটেলটা কিভাবে চেঞ্জ হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে, কি দেখেন, সেল বাই পারসন নট দ্য ওনার, সেল বাই পারসন নট দ্য ওনার, কি বলছে অ্যাকর্ডিং টু সেকশন 27 অফ দ্য সেল অফ গুডস অ্যাক্ট, 27 নম্বর ধারাতে কি বলছে, subject to the provisions of this act and of any other law for this time being in force where goods are sold, কি বলা হচ্ছে দেখেন, where goods are sold by a person who is not the owner thereof and who does not sell them under the authority or with the consent of owner, the buyer acquires no better title of the goods than the seller had unless the owner of the goods is by this conduct prevail from denying the seller's authority to sell. এত বড় কথা বুঝতে পারছেন? স্যার না স্যার একটু এক্সপ্লেইন করেন, বলেন স্যার। শুনছি স্যার, কিন্তু বুঝাটা একটু কষ্ট হয়ে গেছে। আচ্ছা, কি বলতেছে দেখেন, যখন আপনি জাস্ট পণ্যটা সেল করবেন, জাস্ট পণ্যটা সেল করার মাধ্যমে কিন্তু ওনারশিপটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখানে কিছু শর্ত আছে। লাইক আপনি পণ্য কিনে ফেলছেন, এখন আপনি পণ্যের মালিক হয়ে গেছেন, এখন আপনি আবার এটা সেল করে দিয়েছেন, তখন তো আপনি পণ্যের মালিক থাকতেছেন না। সো পণ্যের মালিক হইতে হলে কি হইতে হবে, কি করতে হবে সেটা বুঝাচ্ছে। স্যার এখানে পণ্যের উপরে কন্ট্রোলিং এর ব্যাপারটা কিছু এক্সপ্লেইন করে নাই স্যার। যদি ইফ বায়ার ডাজন্ট হ্যাভ এনি কন্ট্রোলিং on goods, then how he will transfer then another to other to other parties? Then nothing is explained about control on asset here. সেটা বলে নাই তো, জাস্ট বলছো যে আপনি সেল মানে বাই করতেছেন, একজন সেল করতেছে, যে বাই আর সেল যে করলেন, এই সেল তখন পর্যন্ত বা যখন আপনি কিনছেন তখন আপনি ওনার হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাকে অথরিটি দেওয়া হয়, অথবা আপনার মালিকের, যেমন আপনার টিভিটা কিনে ফেললেই আপনি মালিক হয়ে যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এই টিভির সত্যটা আপনাকে সেলের মাধ্যমে বা হচ্ছে যে রিসিটের মাধ্যমে বা হচ্ছে আপনার ওয়ারেন্টির মাধ্যমে যখন দিয়ে দেওয়া হচ্ছে, আপনি তখনই কিন্তু ওইটা ওনার হতে পারতেছেন, আদারওয়াইজ না। ক্লিয়ার? জি স্যার। তার মানে দেখেন কি বলতেছে, যে অ্যাকচুয়ালি সাপোজ আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি তখন কি হয়, আমি অ্যাজ ইউজুয়ালি যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্টটার ভ্যালিড কোনো পেপারস আমার কাছে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চাইলেও হচ্ছে প্রোডাক্টটার মালিকানা করতে পারি না, এক্সপ্রেস করতে পারি না যে আই এম দ্য ওনার, রাইট? জি স্যার। ঠিক কি না? স্যার সাপোজ আপনার যখন একটা মোটরসাইকেল কিনা হয়, মানে যতক্ষণ পর্যন্ত এটার পেপারস, লিগ্যাল পেপারস হাতে না পাওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কি আমি নিজেকে মালিক দাবি করতে পারবো না, এরকম কিছু? আচ্ছা, নিজেকে মালিক দাবি করতে পারবেন না বলতে গেলে দেখেন, আপনি যেটা রিসিট কিনছেন আপনি চাইলে কিন্তু ওইটা করতে পারবেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত লিগ্যালি আপনি মালিক হবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ধরেন ড্রাইভিং লাইসেন্স এরপর লিগ্যাল পেপারস গুলো আপনার নামে থাকবে। স্যার বুঝতে পেরেছি। বুঝেন নাই কথা? হ্যাঁ 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 জি স্যার, জি বুঝতে পেরেছি। তাহলে এই কথাটা এই জন্যই বলছে ওনার অফ দ্য গুডস কন্ডাক্ট এই যে দেখেন কি বলা আছে, এই যে
with the consent of the owner, the buyer acquires no better title of the goods than the seller had. Unless the owner of the goods is by this conduct precluded from denying the seller's authority to sell. যখন ওই যে বলা হচ্ছে শত ত্যাগ করে আপনাকে দিয়ে দিচ্ছে এবং আপনাকে ওনারশিপ দিচ্ছে, তখনই হচ্ছে আপনি এটা মালিকানার দাবি করতে পারবেন, আদারওয়াইজ না। কি বলছে দেখেন, provided that where the mercantile agent is with the consent of the owner in possession of the goods or of a document of title of the goods, any sale made by him when acting in the ordinary course of business of a mercantile agent shall be valid as if he were expressly authorized by the owner of the goods to make the same. দেখেন কি বলছে এই কথাটা, আমি করলাম এই কথাটা, দেখেন দেখা যাচ্ছে, shall be valid as if মনে হচ্ছে যেন he were expressly authorized by the owner of the goods to make the same, provided that the buyer acts in good faith and has not the time of contract of sale notice that the seller has not authority to sell. দ্যাট মিনস আপনার যে ওভারঅল যে কনসেন্ট, ওই যে বললাম একটু আগে, যেটা আপনার কনসেন্ট, আপনার ডকুমেন্টেশন, আপনার যে ওভারঅল ডকুমেন্টস, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি ওয়েদার ইউ আর দ্য অ্যাকচুয়াল ওনার অর অ্যাকচুয়াল বায়ার অর নট। ওকে, আচ্ছা, কি বলা হচ্ছে, সেল বাই ওয়ান অফ জয়েন্ট ওনার, সেল বাই ওয়ান অফ জয়েন্ট ওনার, তার মানে যখন আপনার কোনো মানে অংশীদারি মালিকানার মধ্যে একজন যদি কেউ সেল করে, যেমন আপনার ধরেন আছে এই ব্যবসার মালিক হচ্ছে 4 জন বা এই জায়গার মালিক হচ্ছে 4 জন, সেক্ষেত্রে একজন সেল করলে সেটা কি হবে বা আইনের চোখে সেটা কি, বা ধরেন আপনার ব্যবসায় বা এই প্রোডাক্টের মালিক হচ্ছে 4 জন, এখন আপনি একা সেল করলে আপনি কি হবে। সেকশন 28 এ কি বলতেছে দেখেন, if one of several joint owners of goods has the sole possession of them by permission of the co-owners, the property in the goods is transferred to any person who buys them of such joint owner in good faith has not the time to contract of sale notice that the seller has not authority to sell. যেমন যদি এমন হয় যে মালিকানার ক্ষেত্রে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে মালিক 5 জন এবং একজন আপনার কাছে সেল করতেছে, তখন পর্যন্ত বৈধ হবে যদি ওই মালিককে তারা অনুমতি দেয় যে হ্যাঁ তুমি চাইলে পুরোটা সেল করতে পারো, আদারওয়াইজ কখনো না। কারণ হচ্ছে আপনার একটা মোটর বাইক তার 1 লাখ টাকা দিয়ে কিনছে, তার মানে 5 জনের শেয়ার আছে, এখন আপনি চাইলেই কিন্তু পুরো একটা মোটর বাইক আপনার নামে সে সেল করতে পারে, মানে আপনাকে সে দিতে পারে না, কারণ এখানে মালিকানা আরো আছে। কি বলা হচ্ছে দেখেন, voidable contract, কেন voidable, কি সেল বাই পারসন ইন পসেশন আন্ডার voidable contract, যে বাতিলযোগ্য অপরাধ বা বাতিলযোগ্য কেন, when the seller of goods has obtained possession thereof under a contract voidable under section 19 or section 19A of the Contract Act 1872, but the contract has not been rescinded at the time of the sale, the buyer acquires a good title to the goods provided he buys them in good faith মানে সরল বিশ্বাসে and without notice of the seller's defect of title. তার মানে ধরেন ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম যে ক্রেতা সাবধানতা নীতি বলা হচ্ছে এখানে 19 নাম্বার ইসে অ্যাক্টে, যে যখন কোনো আপনার ব্যাপারটা এমন হয় যে সেক্ষেত্রে মৌন সম্মতির কারণে সে এখানে আপনি চাইলেই হচ্ছে যে ক্রেতা আছে আপনার নামে মামলা করতে পারবে। কেন, কারণ যখন বলা হচ্ছে আপনার প্রোডাক্টে কোনো মানে ভুল আছে কিনা বা আপনার প্রোডাক্টে কোনো খুঁত আছে কিনা, ওই জায়গাটাতে যদি আপনি চুপ থাকেন, ইউ আর দা কি বলা হয় এটাকে কালপিট। দ্যাট মিনস আপনাকে ধরেন একে তো হচ্ছে কি বলা হয় যে আপনি যখন প্রোডাক্ট সেল করবেন তখন আপনার প্রোডাক্টের ইনস এন্ড আউটস বলে দিবেন, যদিও আইনের চোখে এটা বাধ্য না একজন সেলার বলতে, কিন্তু যদি এমন হয় যে আপনার বায়ার আপনাকে কোশ্চেন করে কোনো প্রোডাক্ট সম্পর্কে এবং আপনি যদি সেখানে চুপ থাকেন এবং ওইটা সরল বিশ্বাসে যদি আপনার বায়ার কিনে নেয় এবং কিনে নেওয়ার পর যদি সে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ক্ষতির ভার আপনার উপর আসবে এবং এইটা আপনার বাতিলযোগ্য চুক্তি। বাতিলযোগ্য বলতে গেলে যে আপনি যে কিনতেছেন তার মানে সে চাইলে এটা বাতিল করতে পারবে, কারণ আপনি তাকে মিথ্যা কথা বলছেন, আপনাদের সাথে প্রতারণা করছেন। Am I clear? জি স্যার। সবাই ক্লিয়ার স্যার যে কখন ভয়েডেবল হবে, বাতিলযোগ্য হবে কখন? আচ্ছা, সেলার অর বায়ার ইন পসেশন আফটার সেল, মানে আফটার সেলের পরে সেলার অর বায়ার মানে মালিকানা কেমন থাকবে, মালিকানা কতটুকু হবে, মালিকানা কতটুকু ভোগ করবে, মালিকানা
কি থাকবে? Where a person having sold goods continues or is in possession of the goods or of the documents of title of the goods, the delivery or transfer by that person or by a mercantile agent acting for him of the goods or documents of the title under any sale, pledge or other disposition thereof to any person receiving the same in good faith and without notice of the previous sale shall have the same effect as if the person making the delivery or transfer were expressly authorized by the owners of the goods to make the same. এটা কেউ বুঝছেন? না স্যার। এটা কি কেউ বুঝছেন? না স্যার। কেউ বুঝেন নাই? হ্যাঁ? না স্যার, বুঝি নাই। আচ্ছা, তো এটা বলতেছে দেখেন যে অ্যাকচুয়ালি যখন আপনার প্রোডাক্ট আপনি যখন সেল করতেছেন বা আপনি যখন কিনতেছেন তখন কি হচ্ছে যে আপনি কিনতেছেন অথবা কেনার মধ্যে আছেন, আপনার পণ্যটা ডেলিভারি হবে বা ডেলিভারি ধরেন আপনার অন দা ওয়েতে আছে, তার মানে আপনিও মালিক না উনিও মালিক না, কারণ আপনি আপনার কাছ থেকে চলে গেছে, উনি এখনো পায় নাই। যতক্ষণ না পর্যন্ত পাইতেছে এবং অথরাইজ করতেছে আমি পাইছি, ততক্ষণ না পর্যন্ত কিন্তু উনি ক্লেম করতে পারবেন না যে প্রোডাক্টটা আমার কাছে এবং আমি এটার মালিক। সো ব্যাপারগুলো কি হচ্ছে যে যখন আপনার সেল হচ্ছে তখন সেল মানে সেম ওয়েতে যখন আপনি অথরাইজ করবেন বা আপনি যখন অথরাইজেশন দিবেন তখনই কিন্তু দুইজন বুঝা পাওয়ার পরেই হচ্ছে আপনার পজিশনটা চেঞ্জ হবে, আদারওয়াইজ না। Yes, it's clear, sir. Thank you. আমি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, ডিউটিস অফ সেলার এন্ড বায়ার। তাহলে বায়ার এবং সেলারের ডিউটিস কি? কি মনে হয় আপনার কাছে বা আপনাদের কাছে কি মনে হয়? It's very clear, sir, here. Seller to deliver the goods and buyer, of course, should accept and pay for them. হ্যাঁ, Yeah. মানে So, সেকশন 31 অনুযায়ী বলা হচ্ছে একজন সেলার কি করবে যে আপনার বায়ারকে প্রোডাক্টটা ডেলিভারি দিবে এবং একজন বায়ারের দায়িত্ব হচ্ছে ওই কি করা, যখন সে প্রোডাক্টটা নিচ্ছে বা যখন সে প্রোডাক্টটা হাতে নিচ্ছে বা যখন সে প্রোডাক্টটা নিবে তখন তাকে পে করা, তখন তাকে কি করা, প্রতিদান দেওয়া, রাইট? কেউ একজন আপনাকে ধরেন কোনো একটা কিছু দিচ্ছে, তার মানে কি বিনিময়ে কি করবেন, আপনি কোনো একটা প্রতিদান দিচ্ছেন। তো ঠিক একই রকম ভাবে সেল অফ গুডসও বলা হচ্ছে যখন সেলার আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছে আপনি প্রতিদান স্বরূপ তাকে পে করতেছেন, প্রদান করতেছেন, টাকা দিতেছেন। but Clear? you know, nothing, sir, nothing is talked about quality of the goods. If seller, doesn't deliver the right অ্যাকচুয়ালি দেখেন goods, এখানে আপনি কোয়ালিটি কথা বলতেছেন, তো সেলারের বা বায়ারের অ্যাকচুয়ালি আপনার কোয়ালিটি তো সেলার মেনটেন করবে না, কারণ এমন হতে পারে যে যে সেলার সে প্রোডিউসার নাও হতে পারে। but the seller should deliver the goods in good manner. ওকে, এটা হতে পারে আপনার সার্ভিস, যে আপনি কোন সার্ভিসটা, এখানে কিন্তু আপনার ডিউটি বলা হচ্ছে এটা অ্যাডিশনাল, এখানে কিন্তু আইনে কি বলতেছে যে আপনার ডিউটি হবে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিবেন। এখন কোন ওয়েতে দিবেন, কিভাবে দিবেন, আপনি কতটুকু ম্যানার ইউজ করবেন বা আপনার ম্যানারটা কি হবে, আপনার কি বলা হয় কার্টেসি কি হবে বা আপনার সার্ভিসের ওয়ে কি হবে, এগুলো কিন্তু কিছু বলে নাই, রাইট? Last part of this sentence, I think it will ensure that, sir, as it is written here, that the goods to be supplied in accordance with the terms of the contract of sale. So of course, there should be some clause in contract to deliver আচ্ছা, the right. এটা হচ্ছে দেখেন কি বলা হচ্ছে, আমরা উপরের দিকে পড়ছিলাম না যে আপনার ওই যে পেমেন্ট করবে, কিভাবে পেমেন্ট করবে, প্রাইস কি হবে, রিজনেবল প্রাইস দিবে, এই জিনিসগুলো টার্মস মানে সেল অফ কন্ট্রাক্ট অফ সেল, এখানে কিন্তু আমরা অন্য কিছু না, আপনার কন্ট্রাক্ট অনুযায়ী না, দ্যাট মিনস আপনার উইথ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট অফ সেল। কারণ এই যেই বিক্রয় আইন বা এই যে কন্ট্রাক্ট অফ সেল, এই কন্ট্রাক্ট অফ সেল অনুযায়ী হচ্ছে সেই কাজগুলো করবে, এমন না যে কন্ট্রাক্টের মধ্যে। তার মানে কন্ট্রাক্ট অফ সেল যখন আপনি করতে যাবেন বা সেল কন্ট্রাক্ট যখন আপনি করতে যাবেন তখনও কিন্তু আপনার অনেকগুলো বিষয় আপনার এই কন্ট্রাক্ট অ্যাক্ট বা আপনার সেল অফ কন্ট্রাক্ট অ্যাক্ট বা আপনার কন্ট্রাক্ট অফ সেল অ্যাক্ট এগুলো থেকে আসবে। বুঝাইতে পারছি স্যার?
তার মানে আলটিমেটলি আপনার টার্মস এন্ড কন্ডিশনস গুলো কি থাকবে, আপনার টার্মস এন্ড কন্ডিশন কি হবে, আপনার টার্মস কি হচ্ছে, আপনার ওই সময় ওই যে যদি ফিক্স করে দেন তাহলে ফিক্সটা কিসের উপর ভিত্তি করে করতেছেন, আপনার ভ্যালুয়েশনটা কিসের উপর ভিত্তি করে করতেছেন, থার্ড পার্টি কে থাকবে, এগুলো আপনার দুইজনের বা হচ্ছে বিভিন্ন পার্টিস এর এগ্রিমেন্টের মাধ্যমে হয়। তার মানে এই না যে আপনার ওই এগুলো হচ্ছে পার্টিস গুলো ঠিক করে, এগ্রিমেন্টের মাধ্যমে থার্ড পার্টি ভ্যালুয়েশন করতে পারে, ভ্যালুয়েশনের পরে প্রাইস ফিক্সড হতে পারে, প্রাইসটা ফিক্সড কিভাবে হবে সেটা নির্ধারণ করা হতে পারে, কত দিবে, যদি ফিক্স না হয় তাহলে আপনার রিজনেবল প্রাইসটা কি হবে এখানে ভ্যালুয়েশন হতে পারে। তার মানে তখন যে প্রোডাক্ট দিয়েছেন এই প্রোডাক্টের উপর ভ্যালুয়েশন হতে পারে, যে কোন প্রোডাক্ট দিয়েছেন আপনার কি প্রাইস দিবে বা কত প্রাইস দিবে, এই জিনিসগুলো এনশিওর হতে পারে। ক্লিয়ার? Yes, sir. ওকে। ডেলিভারি অফ রং কোয়ান্টিটি, আচ্ছা এখানে কিন্তু কোয়ালিটির কথা বলে না, এখানে কি বলছে দেখছেন? Quantity. So, কোয়ান্টিটির কথা বলছে স্যার। সো শহীদুজ্জামান সাহেব বারবার বলতেছেন যে কোয়ালিটি কোয়ালিটি, দেখছেন আইন কিন্তু খালি কোয়ালিটি না কোয়ান্টিটির কথা বলতেছে, quantity. yeah. রাইট? Ji, sir. In Bangladesh, sometimes sellers don't supply the goods in right quantity. Let's suppose they agreed to supply 10 generators, but they may not do so. They can supply 9 or 8. এটা তো ভিজিবল, বাট হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটি? ইউ ক্যান্ট মেনশন অর ইউ ক্যান্ট মেজার দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, বাট ইউ ক্যান ইজিলি মেনশন দ্য নাম্বার অফ কোয়ান্টিটি। Yeah, the quality, there should be some specification of that product. Expert people we should engage to draft an agreement of sale. আচ্ছা কোয়ালিটি বলতে কি বুঝি স্যার বলেন তো, মানে আপনার কথা মতো মানে কোয়ালিটির সংজ্ঞা তাহলে কি হতে পারে? Quality, that is, so far I understand, sir, that if I plan to purchase a product, there should be some specification. The model should be this much, and this type of delivery should come from that product. Expectation, যদি আমি প্রত্যেকটা ওয়ার্ডে ডিফাইন করি তাহলে কোয়ালিটি ক্যান বি ডিজাইরনেস অফ দ্য কাস্টমার্স, yeah, quality can be degree of excellence, quality can be features which can satisfy us, quality can be attributes which must be present in a product or services. yes, sir. That the customer's expectation, we can say যেমন that. সাপোজ আমি বলি ধরেন আপনি একটা স্যুট কিনতেছেন 12,000 টাকা দিয়ে, অন্য একজন স্যুট কিনতেছে 1200 টাকা দিয়ে, আপনার কাছে 1200 টাকা স্যুট কোয়ালিটি নাও মনে হতে পারে, কিন্তু যে কিনতেছে তার কাছে মনে হচ্ছে ইস কোয়ালিটি। কেন? It's quality is very much relative matter, sir. হ্যাঁ ওই যে বললাম যে কাস্টমার ডিজাইরনেস, অ্যাকচুয়ালি কাস্টমার কি চায়, ডিজাইরনেসটা কি, রাইট? ধরেন আপনি যেটা চান আপনি যদি এটা পেয়ে যান তাহলে আমি ধরেই নিই যে এটা কোয়ালিটি। বা হতে পারে কি ডিগ্রি অফ এক্সিলেন্স, যে এক্সিলেন্সের পরিমাণটা এখানে কতটুকু হতে পারে। ওকে আমরা এটা দেখি সেকশন 37, ডেলিভারি অফ রং কোয়ান্টিটি। যদি সে রং কোয়ান্টিটি ডেলিভার করে, সাপোজ যদি এমন হয় যে আপনি বিদেশে পণ্য পাঠাচ্ছেন এবং আপনার লেটার অফ ক্রেডিট এলসি বা হচ্ছে পারে আপনার ডক চার্জ যেটা এই টাইপের মাধ্যমে যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু উইল বি দ্য সাফারার জাস্ট বিকজ অফ ইউর ডেলিভারিং রং কোয়ান্টিটি। তখন কিন্তু আপনার জন্য এবং যে সেলার আছে মানে তার জন্য এবং যে বায়ার আছে তার জন্য অনেক বড় প্রবলেম। সো কি বলা হচ্ছে যদি এমন হয় তাহলে কি হবে? Where the seller delivers to the buyer a quantity of goods less than the contracted to sell, the buyer may reject them. But if the buyer accepts the goods so delivered, he shall pay for them at the contract rate. তার মানে কি বলা হচ্ছে, যদি এমন হয় যে আপনি 10টা জায়গায় 9টা দিচ্ছেন, ইজিলি চাইলেই বায়ার যে সে চাইলেই আপনাকে রিজেক্ট করতে পারবে। অথবা যদি এমন হয় যে আপনি 10টা জায়গায় 9টা প্রোডাক্ট দিচ্ছেন, তো 9টা প্রোডাক্টই দিবে, ওই 9টা প্রোডাক্টের প্রাইস কিভাবে দিবে, যে আপনার কন্ট্রাক্ট অনুযায়ী আপনার কথা ছিল 10টা প্রোডাক্ট আপনি 70 টাকা দিবেন, তো 9টা নিলেই হচ্ছে ওই ইউনিট প্রাইস প্রতি আপনি 63 টাকা দিবেন, এখানে কিন্তু 70 টাকা না। তো এই জিনিসটা বলা হচ্ছে যে যদি রং কোয়ান্টিটি দেয় তাহলে প্রবলেমটা কি হবে। সেকেন্ড অফ অল বলতেছে where the seller delivers to the buyer a quantity of goods larger than the contracted to sell, the buyer may accept the goods included in the contract and reject the rest. তার মানে কি আপনি 10টা জায়গায় 11টা দিবেন, তার মানে এখানে চাইলেই হচ্ছে বায়ার ওই 10টা অ্যাকসেপ্ট করতে পারে, বাকি একটা রিজেক্ট করতে পারে, অথবা আপনি পুরোটাই রিজেক্ট করতে পারে। কেন? কারণ আমি 10টা দিয়েছি, তুমি 11টা দিছো কেন, আমার 11টা দরকার নাই। বাট
যদি পুরাটাই আপনার রিসিভ করে তাহলে কি হবে, ওই টাকাটা আপনার যে কন্ট্রাক্ট রেট আছে বা ইউনিট রেট আছে, ইউনিট রেটের উপর বেসিস করে প্রোভাইড করবেন। ক্লিয়ার? জি স্যার, ইটস ভেরি ক্লিয়ার স্যার। ওকে। Chapter-04 বলতেছে where the seller delivers to the buyer the goods he contracted to sell mixed with the goods of different description not included in the contract, the buyer may accept the goods which are in accordance with the contract and reject the rest. কি বলা হচ্ছে, আপনাকে বলা হয়েছিল যে আপনি মোবাইল ফোন দিবেন OnePlus এর 50টা, আপনি কি করলেন 30টা দিবেন OnePlus এর, বাকি 20টা দিবেন Realme, বা বাকি 20টা দিবেন হচ্ছে আপনার Xiaomi, অথবা আপনার বাকি 20টা দিবেন Oppo। সেক্ষেত্রে কি হতে পারে, পুরোটা চাইলেই হচ্ছে রিজেক্ট করে দিতে পারে, অথবা এই পোর্শনে শুধুমাত্র আপনার 30টা যে OnePlus মোবাইল সে ওইটা অ্যাকসেপ্ট করতে পারে, এবং কি হতে পারে ওইটার প্রাইস শুধুমাত্র আপনার যে কন্ট্রাক্ট প্রাইস আছে ওই প্রাইস অনুযায়ী সে প্রোভাইড করবে। ক্লিয়ার? So this is sort of fraud, sir, if sellers do these things. মানে পুরো ব্যাপারটাই হচ্ছে কি আপনার কনসেন্টের উপর, আপনি কোন একটা কিছু ভুল করছেন, ওই যে আইন তো আপনার উপর ছেড়ে দিছে। এখানে দেখেন আপনি মে রিজেক্ট, মে অ্যাকসেপ্ট, মে গিভ দ্য প্রাইস অর মে নট গিভ দ্য প্রাইস। তার মানে কি But এখানে কিছু বলে নেই? sir, but to protect buyer in such case, is there any law, sir? As we explained earlier, sir, that buyer may sue the seller for any fault, if the contract clause are not complied. আমি কি বললাম, যে আমি একটু আগে বলতেছিলাম না যে লয়ের ব্যাপারটা হচ্ছে এক সেকশনে বলা হচ্ছে এটা, ঠিক পরের সেকশন বা কিছুক্ষণ পরেই বলা হচ্ছে উল্টাটা, রাইট? সো এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে, রাইট? যে দেখেন বলা হচ্ছে যে It's a রিজেক্ট bit- করতে পারে, স্যুট করতে পারে, ড্যামেজেস এর এগেইনস্টে ঝামেলা করতে পারে, ড্যামেজেস এর এগেইনস্টে স্যুট করতে পারে, কিন্তু এখানে কি বলতেছে যে দেখেন আপনি রিজেক্টও করতে পারেন, অ্যাকসেপ্টও করতে পারেন, রিজেক্ট করলে এটা হবে, অ্যাকসেপ্ট করলে এটা হবে। এখানে কিন্তু বলে নাই যে সে অবশ্যই রিজেক্ট করবে অথবা সে অবশ্যই অ্যাকসেপ্ট করতে বাধ্য, বাধ্য কিন্তু কেউ করে নাই, ইভেন ল করে নাই কিন্তু বাধ্য। Sir, are these law approved by the Bangladesh government, the parliament? Law? These are the laws? These are the laws means sale of contract, Yeah. sale of goods আর কি। So হ্যাঁ, কেন না, কারণ 1933 তো, সরি 1930। is it revised or still it is continuing, sir? স্যার আইনের ব্যাপারটা হচ্ছে কি যতক্ষণ না পর্যন্ত রিভাইজ হয়, রিভাইজ তো আইনের ক্ষেত্রে হয় না, রিভাইজ হয় হচ্ছে আপনার সেকশন গুলা, আমরা যে সেকশন বলি এই সেকশন গুলা হচ্ছে রিভাইজ হয়, লাইক রিভাইজও হয় না, এটাকে বলা হয় যে অ্যামেন্ডমেন্ট, সংশোধনী, বা হচ্ছে Yeah. আপনার ইন অ্যাডিশন, Revision amendment, যেমন আমরা yeah, যদি revision or লেবার লয়ের amendment. বলি, লেবার লয়ে ফার্স্টে ছিল হচ্ছে ম্যাটারনিটি কোনো লিভ নাই, পরবর্তীতে আসলো 3 মাস, এখন ম্যাটারনিটি লিভ 6 মাস। তার মানে ওই এক্সিস্টিং প্র্যাকটিসটা এখন সর্বশেষ অ্যামেন্ডমেন্ট কোনটা, এই জিনিসগুলো বলা হচ্ছে। No, so Law my is a question revision. is, sir, these laws are adopted in 1930. I mean, in British period. Then after British period, there was Pakistan period, and now we are in Bangladesh. ওকে, So তাহলে আমি আপনাকে বলি, বর্তমানে বাংলাদেশে অংশীদারি আইন পরিচালিত হয় 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। this is very unfortunate, sir, because we should amend the laws, fulfilling the people's demand. আচ্ছা দাঁড়ান, আমি এই ব্যাপারে কথা বলতেছি, মানে আমি রেকর্ড অফ করে নেই।